সকালটা যদি ভালোভাবে শুরু হয় তাহলে সারাদিনের যতই কাজের চাপ থাক না কেন সারাটা দিন কিন্তু বেশ ভালোভাবে কেটে যায়। সুপ্রভাত। দক্ষিণ দিনাজপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি তোমাদের সাম্মী আপু। তোমরা সবাই কেমন আছো বলো? সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের মাটির দোতলার রেলিংয়ে বসে চারিপাশটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। সকালবেলা ওখানে বসলে যেন আর নিচে আসতে মন চায় না, কিন্তু আসতে তো হবে। আর সংসারের যে বাসি কাজগুলো সকালবেলা থাকে সেগুলো তো তাড়াতাড়ি করে কমপ্লিটও করতে হবে। একদম সকালবেলা ঘুম থেকে উঠে আমি কখনোই বাসি বিছানা গোছাতে পারি না, কারণ আমার পুচকুটা তখনও ঘুমিয়ে থাকে। বাসি কাজগুলো সারতে সারতে নিহান ঘুম থেকে উঠে যায়। তারপরে আমি নিচের কাজগুলো সব কমপ্লিট করার পর উপরে গিয়ে তারপরে আমি বিছানাটা গুছিয়ে নিই। বাসি বাসনকোসন যেগুলো ছিল সেগুলো কিন্তু আমি মেজে নিয়েছি, আর এখন কিন্তু পুরো বাড়িটা ঝাড় দিয়ে বাড়ির সামনেটা ঝাড় দিয়ে নিচ্ছি, মানে বাইরেটা। জানো তো এখানে একটা বড় আম গাছ আছে যার জন্য এত পাতা পড়ে, আর সকালবেলা দেখবে রাস্তাটা পরিষ্কার করে ঝাড় দিলে দেখতেও বেশ সুন্দর লাগে। আমাদের একটু বেশি করে আলু কিনে রাখা ছিল যাতে একটু একটু করে পরে কিনতে না হয়। আর জানো তো আলুগুলোতে না পোকা ধরেছে, তাই আমার শাশুড়ি মা আর আমি দুজন মিলে আলুগুলো রোদে দিলাম। এখন যাব কাপড় কাচতে, সেজন্য যেগুলো নোংরা কাপড় সেগুলো বেছে বেছে নিয়ে নিচ্ছি। সকালের টাইমটা আর বিকেলের টাইমটা আমি কিন্তু ভীষণই ব্যস্ত থাকি, মানে আমার শুধু মনে হয় যে কখন কাজগুলো কমপ্লিট হবে তারপরে আমি বসে একটু রিল্যাক্স করব। না হলে একটা কথা তো আমি বারবারই বলি যে কাজ ফেলে রেখে আমাকে কোনো কিছু করার ইচ্ছা করে না, যেমন মোবাইল ঘাঁটা বা কারোর সঙ্গে গল্প করা। একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে তোমার শ্বশুর বাড়িতে আসা তো 1 মাস হয়ে গেছে, বাপের বাড়িতে যাবে না? সত্যি কথা বলতে আমার শ্বশুর বাড়িতে আসা আমার ওই 1.5 মাসের মতো প্রায় হয়ে গেছে। হ্যাঁ, বাপের বাড়িতে যাব, তবে যাব বললেই ধরে নাও যে আজকে ভেবে নিলাম যে যাব আর কালকে বেরিয়ে পড়লাম, এমনটা কিন্তু হয় না। আমার শ্বশুর বাড়ি থেকে কিন্তু এমন কোনো চাপ নেই যে এখন যাওয়া হবে না বা আজ যাওয়া হবে না, কাল যাওয়া হবে না, এমনটা কোনো চাপ নেই। কিন্তু আসলে আমি ইচ্ছে করলেই মানে যেতে পারতাম, আমি যাইনি একটা কারণে, সেটা হচ্ছে নিহানের ভ্যাকসিন। ভেবে নিয়েছিলাম যে নিহানের 9 মাসের ভ্যাকসিনটা দেওয়ার পর তবেই যাব। কালকে 10 তারিখ, আর কালকে কিন্তু নিহানের ভ্যাকসিন আছে, তারপরে 2-1 দিনের মধ্যে হয়তো যাব। কাপড়গুলো সার্ফ জলে ভিজিয়ে দেওয়ার পরে সকালবেলার যে এঁঠো বাসনগুলো বেরিয়েছিল সেই কয়েকটা বাসন মেজে নিলাম, আর তারপরে কাপড়গুলো কিন্তু আমি অফ ক্যামেরায় কেচে নিয়েছি। এখন ভালো করে ধুয়ে রোদে শুকোতে দেব। তোমরা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে আপু লং ব্লগ দাও, তো তোমাদের কথা রাখতেই কিন্তু এখন সপ্তাহে আমি 2টো করে ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমার কাছ থেকে না খুব বড় একটা ভুল হয়ে গেছে, সেটা কি জানো? আসলে ব্লগ ভিডিও শুট করতে গেলে কিন্তু ক্যামেরাটা অন্যভাবে ধরতে হয়, সেটা আমার মাথাতেই ছিল না যে আমি আসলে ব্লগ ভিডিও শুট করছি। আর দেখো ভুল করে কিন্তু ক্যামেরাটা আমি এভাবে লম্বা করে রেখেছিলাম, মানে মোবাইলটাকে স্ট্যান্ডে লম্বাভাবে সেট করে রেখেছিলাম, আর ভিডিওগুলো দেখো এভাবে কিন্তু শুট হয়ে গেছে। তবে যাই হোক, কোনো ব্যাপার না, নেক্সট বার থেকে মানে মাথায় রাখবো সেটা, যাতে ভুল না হয়। আমাদের এখানে না যত দিন যাচ্ছে তত কারেন্টের সমস্যা বাড়তেই আছে। এই যে সারাদিনে এত কাজকর্ম করে এই রোদ গরমে যদি একটু ফ্যানের নিচে গিয়ে বসতেই না পারি তাহলে কতটা রাগ উঠবে বলো তো। নিচের কাজগুলো কমপ্লিট করে এখন আসলাম বিছানা গোছাতে। বাপের বাড়ি থেকে আমাকে খাট দেয়নি বলে শ্বশুর বাড়ি থেকে আমাকে এত কথা শুনতে হবে সত্যি আশা করিনি। তবে যাই হোক, এই কথাগুলো কিন্তু আমার কথা না, একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল, সেটাই আমি তোমাদেরকে বললাম। তোমরা অনেকেই ভাবো যে আমি যে কমেন্টের কথাগুলো বলি সেগুলো হয়তো মিথ্যে কথা বলি, কিন্তু আদৌ সেটা না। আমি স্ক্রিনে কমেন্টটা মেনশন করছি, তোমরা দেখে নিও। আর আমার কথা যদি বলি তাহলে আমার শ্বশুরবাড়ির লোকজন কিন্তু এমনটা না, আর কখনো আমাকে এই ধরনের কথা শুনতেও হয়নি। আর আমাদের এই ঘরে খাট নেই, তার একটাই কারণ হচ্ছে আমাদের এই ঘরে যে চকিটা আছে সেটা কিন্তু এই ঘরের ভেতরেই বানানো। ঘরের দরজাটা যেহেতু অনেক ছোট, সেজন্য চকিটা কিন্তু বাইরে বের করানো যাবে না, আর নতুন করে খাটও এই ঘরে ঢোকানো যাবে না। আশা করি এবারে তোমরা বুঝতে পেরেছো যে আমার ঘরে কেন চকিটা আছে, কেন কোনো খাট নেই। সকালের খাওয়া দাওয়া এবং সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবার পরে এখন দুপুরের জন্য রান্না চাপানো হয়েছে। গরম ভাতের সঙ্গে হবে গরম গরম কালাই বড়া। আমি জানি না আমার শাশুড়ি মা এটা কোন কালাইয়ের বড়া ভাজছেন, তবে যাই হোক, তার সঙ্গে হবে কচু, আলু আর মাছ দিয়ে একটা ঝোল। অনেকেই কিন্তু এটাকে কচুর মুখী বলে, আমরা কিন্তু এটাকে কচুর বই বলি। আর তোমরা কি বলো কমেন্টে জানিও। ঠেলায় পড়লে তবেই বিড়াল গাছে ওঠে, কথাটা শুনেছো নিশ্চয়ই। আসলে আমি আজকে ঠেলায় পড়েছি বলে এই কাজটা করতে আসলাম। আমাদের বাড়িতে আছে বিড়াল, আর তার মধ্যে হয়েছে ওই বিড়ালের পুচকু পুচকু 3টে ছানা, যারা আমার এই রেলিংটাকে একেবারে দখল করে নিয়েছে। সারাক্ষণ আমাদের এই রেলিংয়েই থাকে। আর রেলিংয়ে যে পালটা বিছানো ছিল, যেটা একটু আগে তুলে নিচে ফেলে দিলাম, সেটাতে ওরা করে দিয়েছে পটি। আর আমাকেও তো আসতে হয় ওপরে, মানে আমার ঘরে, সেজন্য পালটা কিন্তু আমি তুলে নিচের দিকে ফেলে দিলাম। আর এখন লাল মাটি দিয়ে রেলিংটা ভালো করে মুছে নেব। আমি একটু একটু
করে সংসারের সমস্ত কাজ পারলেও আমি কিন্তু এই কাজটা না একদমই পারি না। মানে বলতে পারো এটা হয়তো সেকেন্ড টাইম আমার শ্বশুর বাড়িতে এসে আমি লেপালেপি করছি। প্রথম আমার ঘরটা একবার আমি মুছেছিলাম লাল মাটি দিয়ে, মানে আমার প্রথম যখন বিয়ে হয় তখন, ওই 2 বছর আগের কথা। আর এই যে আজকে মুছছি লাল মাটি দিয়ে আমার এই রেলিংটা, কোনো রকমের জাস্ট কাজটা সেরে নিচ্ছি, কারণ আমার শাশুড়ি মা অন্যদিকে কাজে ব্যস্ত আছেন সেজন্যে। তাছাড়া আমাকেও তো শিখতে হবে তাই না। রেলিং মুছে তারপরে নিচে গিয়ে ভালো করে হাত মুখ ধুয়ে এখন আসলাম গাছে আম পাড়তে। আমাদের বাড়ির গাছ থেকে আমি 2টো কাঁচা আম পেড়ে নেব, কারণ এগুলো দিয়ে হবে আম পোড়া শরবত। তবে সেটা এই ভিডিওতে দেখতে পাবে না, অন্য কোনো ভিডিওতে দেখতে পাবে। আর আমাদের রান্না বান্নাও কিন্তু কমপ্লিট। এখন আমি যাব স্নান করতে। ভিডিও ভালো লাগলে আমার পাশে থেকো। টাটা।